আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান। সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ ২৩শে জানুয়ারি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে শহীদ এম.আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডের অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্টবেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন সেনাপ্রধান। এরপর জানাবো, সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি। বাংলাদেশের সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে অধস্তন আদালতের বিচারকরা সরকারের কাছে জিম্মি থাকতে হয় বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এদিকে কিছু বিষয় অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু বিষয় নিয়ে নিরপেক্ষতা পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থা বিরাজমান থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছেন তিনি। এদিকে বাস ভাঙচুরে বাধা দেয় শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়কদের হাতাহাতি। ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি শিক্ষার্থীদের সঙ্গে এসবি পরিবহনের একটি বাসের সুপারভাইজারের বাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বাসটি আটক করেছে শিক্ষার্থীরা। পরে আটকে থাকা অবস্থায় উত্তেজিত হয়ে কয়েকজন শিক্ষার্থী বাসে ভাঙচুর চালায়। এদিকে দেশের রাজনীতিতে নতুন ইসলামিক শক্তি জামাত চরমোনাই জোট। দেশের রাজনীতিতে ইসলামপন্থী দল হিসেবে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পরস্পর বিরোধী অবস্থানে থাকলেও নতুন পরিস্থিতিতে দূরত্ব ঘোষার আভাস পাওয়া গেল। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রে $৬০০ বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা সৌদি আরবের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি ট্রাম্পকে বলেছেন, সৌদি আরব আগামী ৪ বছরে যুক্তরাষ্ট্রে বাণিজ্য ও বিনিয়োগকে কমপক্ষে $৬০০ বিলিয়ন উন্নীত করতে চান। বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। সৌদি প্রেস এজেন্সির এসপি এর বরাতে ডন জানিয়েছে, বুধবার টেলিফোনে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন সালমান। তিনি ফোনালাপে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান। সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ ২৩শে জানুয়ারি সকালে চট্টগ্রাম সেনানিবাসে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেন্টারে শহীদ এম.আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন সেনাপ্রধান। অভিষিক্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জাম সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও চলমান প্রক্রিয়াকে আরও বেগবান ও আধুনিকায়ন করতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান ইস্টবেঙ্গল রেজিমেন্টের ৩৭তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন। এ সময় আধুনিক উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দী চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর আগে প্যারেড গ্রাউন্ডে ইস্টবেঙ্গল রেজিমেন্টের একটি চৌকস দল সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করেছেন।
সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি। সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে অধস্তন আদালতের বিচারকরা সরকারের কাছে জিম্মি দশায় থাকতে হয়। তারা স্বাধীনভাবে কাজ করতে পারে না। রাতে কোর্ট বসিয়ে বিচারকদের সাজা দিতে বাধ্য করার ঘটনা ঘটেছে বাংলাদেশে। বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বর্ণিত অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেট এর নিয়ন্ত্রণ, কর্মস্থল নির্ধারণ ও পদোন্নতি দান ও ছুটি মঞ্জুরি সহ শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকা কেন সাংবিধানিক হবে না, এই মর্মে জারি করা রুলের শুনানিতে সব মন্তব্য করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির চৌধুরী। তিনি বলেছেন, সরকারের পছন্দমতো আদেশ না দেওয়ার কারণে আদেশ পরদিন বিচারককে বান্দরবনে পাঠানো হয়েছে। অনেক বিচারককে এ কারণে চোখের পানি ফেলতে হয়েছে। এই অনুচ্ছেদের কারণে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় স্থাপন হয়েছে। এই অনুচ্ছেদ সরিয়ে বা বাদ দেওয়া হয়েছে বিচার বিভাগের পৃথকীকরণের স্বপ্ন পূরণ হলেও হবে বলে মন্তব্য করেছেন আইনজীবী। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদ উদ্দিন, সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন। এর আগে গত ২৭ অক্টোবর সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বর্ণিত অধস্তন আদালতের অর্পিত দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে কর্মস্থল কর্মকর্তা, কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি দান ও ছুটি মঞ্জুর সহ শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। গত ২৫শে আগস্ট এই বিধান বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ কেন অসাংবিধানিক হবে না, কেন এই মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে। অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকলে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হয়। এই কারণে এই বিধান বৈধতা চ্যালেঞ্জ করা হয়। সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী এই রিট দায়ের করেছেন। রিট আবেদনকারীরা হলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ আসাদউদ্দিন, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ জহিরুদ্দিন ইসলাম, মুস্তাফিজুর রহমান, শাইখ মাদানী, আবদুল্লাহ সাদিক সহ অনেকেই। রিটে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের বিভাগ, আইন ও বিচার বিভাগের সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে বিবাদী করা হয়েছে। আবেদনকারীদের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির রিট মামলাটি দায়ের করেছেন। রিটে ২০১৭ সালে প্রণীত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস ডিসিপ্লিনারি রুলসের সাংবিধানিক বৈধতাকেও চ্যালেঞ্জ করা হয়েছে। রিটে আবেদনের একটি পৃথক বিচার বিভাগ সচিবালয় প্রতিষ্ঠা করতে আদালতের নির্দেশনা এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তির পূর্বে সুপ্রিম কোর্টের ২০১২ সালের আদেশ প্রতিপালনে অগ্রগতি রিপোর্ট দাখিলের নির্দেশনা চেয়ে অন্তর্বর্তীকালীন সরকার এর আদেশ চাওয়া হয়েছে। কিছু বিষয় অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না, ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু বিষয় নিরপেক্ষতা পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অবস্থা বিরাজমান থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে ৬৯-এর গণ অভ্যুত্থানে শহীদ আসাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমনটা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, একটি বিষয় সবাই একমত যে দেশে নির্বাচন হওয়া দরকার। নির্বাচন যে শুধু একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য তা নয়, গণতান্ত্রিক একটি ব্যবস্থা নির্ধারণের জন্য নির্বাচনের মধ্য দিয়ে একটি পথ সৃষ্টি করা, একটি দরজা পার হওয়া যায়। বিএনপির মহাসচিব বলেছেন, আজকে প্রশ্ন রয়েছে সব সংস্কারগুলো করে নির্বাচনে যাওয়া নিয়ে, তাহলে কি আমরা ৪ থেকে ৫ বছর ধরে অপেক্ষা করব, বা যতদিন সংস্কারগুলো শেষ না হয় ততদিন জনগণ অপেক্ষা করবে? তারা দেশের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে। অনেক বছর মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। নির্বাচন দ্রুত না হলে জনগণের চাহিদা পূরণ হবে না উল্লেখ করে তিনি বলেছেন, আগে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাতেই সচিবালয় থেকে শুরু করে সবখানে সেভাবেই চলছে। স্কুল কলেজে সেরকম লেখাপড়া হচ্ছে না, প্রায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো। এ সময় পরিবর্তন এত অল্প সময় সম্ভব নয় বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অবশ্যই নির্বাচন দিতে হবে।
বাস ভাঙচুরে বাধা দেয় শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়কদের হাতাহাতি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবি শিক্ষার্থীদের সঙ্গে এসবি পরিবহনের একটি বাসের সুপারভাইজারের বাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বাসটি আটক করে শিক্ষার্থীরা। পরে আটক থাকা অবস্থায় উত্তেজিত হয়ে কয়েকজন শিক্ষার্থী বাসে ভাঙচুর চালায়। বুধবার ২২শে জানুয়ারি রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়করা ভাঙচুরে বাধা দিলে ভাঙচুরকারীরা সমন্বয়কদের উপরও চড়াও হন। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাত ১:৩০টার দিকে ভাঙচুর করা ওই বাস ছেড়ে দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের ১৩ জন শিক্ষার্থী কুষ্টিয়া শহরের কাউন্টার থেকে কথা বলে এসবি পরিবহনের বাসে ওঠেন। পরে তাদের পেছনের কাউন্টারে কথা বলা ব্যতীত বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ জনের মতো শিক্ষার্থীরাও বাসে ওঠেন। তারা বাসে ওঠায় প্রায় ১০ মিনিট পর বাসের সুপারভাইজার কাউন্টারে কথা বলে ১৩ জনের বাইরে অন্য শিক্ষার্থীদের নেমে যাওয়ার কথা বলেন। বিষয়টি নিয়ে সুপারভাইজার ও শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাদের অন্য বন্ধুদের খবর দিলে তারা প্রধান ফটকের সামনে থেকে বাসটি আটক করে। ওই বাস ছাড়াও এসবি পরিবহনের আরও একটি বাস আটক করেন শিক্ষার্থীরা। কিন্তু বাসে অসুস্থ বিদেশগামী যাত্রী থাকায় কিছুক্ষণ আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয়। এদিকে বাস আটক করার সময় মার্কেটিং বিভাগ ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান নামের এক শিক্ষার্থী আহত হয়। তখন বিশ্ববিদ্যালয় মেডিকেল প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুষ্টিয়া পাঠানো হয়েছে। আহত শিক্ষার্থী তার বন্ধুদের দাবি, বাস আটক করার সময় অজ্ঞাত ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে তার পা কেটে যায়। তবে প্রত্যক্ষদর্শীরা বলেন, বাস আটক করার সময় মুস্তাফিজ বাসের গাড়ির দরজা গ্লাসে লাথি দেওয়ার ফলে তার পা কেটে গেছে।